নরেন আপু কেমন আছেন? গ্রুপে একটা এসএমএস দিয়েন। জি ভাইয়া ভালো আছি। যাক মাশাল্লাহ। মুক্তা কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন কি অবস্থা ভাই? হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ফারজান আলী মন আপু ভালো আছেন? স্যার একটু ঠান্ডা লাগছে, একটু অসুস্থ আছি। ও আচ্ছা, এই ঠিক অতিরিক্ত আছে। ঠান্ডা থেকে আবার ঠান্ডা কমে গেছে তো, ওয়েদার চেঞ্জ, এই জন্য একটু লাগবে। ওষুধ খান ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। গত দিনের প্রশ্নে যারা পরীক্ষা দিয়েছিলেন, প্রশ্ন কিরকমের হয়েছিল বলুন তো একটু। স্যার ভালো হয়েছে অনেক। প্রথম তো বুঝতে পারি না, লেগে ভুল করে লাগছি কয়েকটা। আচ্ছা, আমি তো চেষ্টা করি প্রশ্ন কোয়ালিটি অনেক হাই করার জন্য, এবং ক্রিটিক্যাল প্রশ্ন দেওয়ার জি চেষ্টা স্যার। করি। আয়ন, গত দিনের প্রশ্ন কিরকমের হয়েছিল? এই স্যার ভালো তো। নওরিন আপু পাইছে 20, মিরাজ পাইছে 23.75, মুক্তা পাইছে 23.50, জান্নাত শিলা পাইছে হচ্ছে 20.25, আর অয়ন পাইছে হচ্ছে 15। ভেরি স্যাড, যারা পরীক্ষা দেন নাই, সুমন, লতিফ ভাই, ফারজানা লিমন, আপনারা হচ্ছে পরীক্ষাটা অবশ্যই দিবেন। যেহেতু পরবর্তী পরীক্ষার সময় পাচ্ছেন, মানে আমরা পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু ক্লাস আজকে নিচ্ছি, সুতরাং আমাদের পরবর্তী যে শিডিউল পরীক্ষা, সেটাতেও একটা সময় আপনারা পাচ্ছেন। সুতরাং এই পরীক্ষাটা দিয়ে আপনারা গ্রুপে এসএমএস দিয়ে দিবেন। জি স্যার ঠিক আছে, দিব। হ্যাঁ, লতিফ ভাই ভালো আছেন? লতিফ ভাই ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। ভালো আছি স্যার। যাক মাশাল্লাহ। আয়ন, তোমার কি অবস্থা? হ্যাঁ মুক্তা বলেন। না, আমি তো ইয়ে করে রাখছি, আমার আম্মা ডাকতেছিল। আমি বুঝতে ও আচ্ছা ইয়া আচ্ছা। সাউন্ড অফ করি নাই। গতদিন আমরা কোন পর্যন্ত পড়িয়েছিলাম?
এতদিন আমরা কোন পর্যন্ত পড়িয়েছিলাম? দেখতেছি স্যার। বলেন বলেন। ভাইয়া মুচলেকার আগ পর্যন্ত। আচ্ছা, মুসলেকার আগ পর্যন্ত পড়িয়েছিলাম, তাই তো? আচ্ছা, আজকে আমরা মুসলেকা থেকে পড়ানো শুরু করব। দেখেন, মুসলেকা যে ধারাগুলো আছে এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, অত্যাধিক গুরুত্বপূর্ণ না, আবার কম গুরুত্বপূর্ণও না। এই মুসলেকা থেকে আপনাদের একটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, আবার নাও পারে, শিওর না। ঠিক আছে, সুতরাং মুসলেকার যে চ্যাপ্টারগুলো আছে এই এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে ধারাগুলো আছে এবং যে এমসিকিউগুলো আছে এইগুলো একটু সুন্দর করে মনোযোগ সহকারে পড়বেন। আমি আপনাদের লাইন বাই লাইন আপনাদের বলে যাচ্ছি কোনটা কোনটা পড়বেন। দেখেন, মুসলেকা কত প্রকার? মুসলেকা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে শান্তি রক্ষার্থে মুসলেকা, আরেকটা হচ্ছে সৎ আচরণের জন্য মুসলেকা, ভালো আচরণ করার জন্য মুসলেকা। আরেকটা হচ্ছে শান্তি রক্ষা করার জন্য মুসলেকা। আমরা এই শান্তি রক্ষার ক্ষেত্রে মুসলেকা এই আপনার 6 ধারা 7 ধারা এগুলোতে আলোচনা করা হয়েছে। দেখেন, 106 ধারাতে আলোচনা করতেছে বা বলা হচ্ছে দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার্থে মুসলেকা। শান্তি রক্ষার্থে মুসলেকা, যখন কোনো ব্যক্তি আপনার এই দণ্ডবিধির অষ্টম অধ্যায়, যেমন 43, 143, 149, 153 ক, 154 ধারায় শাস্তিযোগ্য অপরাধ ব্যতীত বা আঘাত, শান্তিভঙ্গের সম্ভাবনা সম্বলিত অন্য কোনো অপরাধ বা অপরাধ করতে সহযোগিতা করা, ভীতি প্রদর্শনের দায়ে অভিযুক্ত হয়ে হাইকোর্ট ডিভিশন, সেশন জাজ কোর্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষী সাব্যস্ত হয়, তখন উক্ত আদালত 3 বছরের বেশি নয়, কত বছরের বেশি নয়? 3 বছরের বেশি নয়, শান্তি রক্ষার উদ্দেশ্যে জামিনদার সহ জামিনদার ব্যতীত তার সমর্থের সাথে সঙ্গতিপূর্ণ যে কোনো পরিমাণ অর্থের জন্য একটি মুসলেকা সম্পাদনের নির্দেশ দিতে পারেন। এখানে দেখেন, সুস্পষ্টভাবে বলতেছে আদেশ দিবেন কে? হাইকোর্ট, দায়রা জজ কোর্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ভিভো Y4 এটা কার ফোন? নাম কি আপনার? ভিভো Y4 কে? ভিভো Y4 কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আপনার নামটা বলবেন হ্যালো হ্যালো কাইন্ডলি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ফারহানা হক। ফারহানা হক ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ফারহানা হক। এতদিন কোথায় ছিলেন আপনি? আর ভাইয়া অনেক ব্যস্ত ছিলাম। হ্যাঁ, ব্যস্ত বিয়ে শাদী থাকা গেল, ভালো। বোনের বিয়ে গেল, ভাস্তির বিয়ে গেল, অনেক আচ্ছা ব্যস্ত আচ্ছা, ছিলাম এই জন্য। দেখেন এই 6 ধারাতে, 106 ধারাতে তাহলে মুসলেখা সম্পাদন করতে পারে কত দিনের জন্য? 3 বছরের জন্য। এখন আর 106 ধারার টাইটেলটা কি? দণ্ডিত হওয়ার পরে শান্তি রক্ষার্থে মুসলেখা প্রদান। গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন এখানে কি? যে 3 বছরের বেশি নয়,
এরকমের সময়ের জন্য মুসলেকা প্রদান করবে। মুসলেকার আদেশ দিবেন কে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যদি আপিল বা অন্য কোনো কারণে দণ্ড বাতিল হয়ে যায় তাহলে মুসলেকার আদেশও বাতিল হয়ে যাবে। কারণ এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি দণ্ডিত হওয়ার পরে তারপরে গিয়ে হচ্ছে সে মুসলেকা সম্পাদন করবে। দেখেন, একজন ব্যক্তি যদি দণ্ডিত হয়, দণ্ডিত হওয়ার পরে, যেমন ধরেন আয়ন আর সুমন হচ্ছে একটা মারামারি করেছিল। এই মারামারির এক পর্যায়ে সুমন হচ্ছে আয়নের বিরুদ্ধে হচ্ছে মামলা করে। পরবর্তীতে ৩-৪ বছর হচ্ছে আয়ন হচ্ছে কোর্টে ঘুরেছে, হাজিরা দিছে। পরবর্তীতে দেখা গেল কি যে আয়নের হচ্ছে 2 বছরের কারাদণ্ড হয়েছে। তো এখন আয়ন ক্ষুব্ধ হয়ে গেল, ক্ষুব্ধ হয়ে বলতেছে যে তুই আমার মারলে আমিও তোরে মারলাম, আর আমার 2 বছরের শাস্তি হয়ে গেল। এই রাগে হচ্ছে কি সুমনের আঘাত করলো, বা যারা সাক্ষী দিছিল তাদের ও যে খুঁজে বেড়াচ্ছে। তা এই ধরনের মেন্টালিটি বা অপরাধ প্রবণতা দমন করার জন্য এই ধরনের মুসলেকা দেওয়া হয়। আপিল আদালত, রিভিশন ক্ষমতা প্রয়োগকারী হাইকোর্ট বিভাগ ও এই ধারা অনুসারে মুসলেকার আদেশ দিতে পারেন। তাহলে এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাথে আপিল আদালত এবং রিভিশন আদালত আপনার এই মুসলেকার আদেশ প্রদান করতে পারেন। হ্যাঁ, তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা কি পাইলাম? যে আপিল আদালত, রিভিশন আদালত মুসলেকার আদেশ দিতে পারেন। 3 বছরের জন্য হচ্ছে আপনার মুসলেকার আদেশ প্রদান করবেন, সর্বোচ্চ 3 বছরের অধিক নয়, সর্বোচ্চ 3 বছর পারবেন। এবং এটা হচ্ছে দণ্ডিত হওয়ার পরে হচ্ছে মুসলেকা। তারপরে চলে যাবো আমি হচ্ছে অন্যান্য ক্ষেত্রে মুসলেকা প্রদান। অন্যান্য ক্ষেত্রে মুসলেকা প্রদান, দেখেন, কোনো ব্যক্তি অপরাধ করতে পারে বলে যদি সন্দেহ হয়, কোনো ব্যক্তি অপরাধ করতে পারে এরকমের যদি কোনো ব্যক্তির প্রতি সন্দেহ হয়, তাহলে ওই ব্যক্তি যাতে কোনো অপরাধ না করে এই জন্য তার মুসলেকা নিতে পারেন। কে নিতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং এর মেয়াদ হবে কতদিন? 1 বছর। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার এই মুসলেকা নিতে পারবেন, মুসলেকার আদেশ দিতে পারবেন। আর মুসলেকার মেয়াদ হবে 1 বছর। কোনো ম্যাজিস্ট্রেটের উত্তরূপ ক্ষমতা না থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তিকে শান্তি এবং অন্যান্য বিষয় রক্ষাতে গ্রেপ্তার করা জরুরি বলে মনে করে, তাহলে ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। উক্ত লিপিবদ্ধ কারণ সহ অভিযুক্তকে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। ইচ্ছা মোতাবেক আটক রাখতে পারবেন। মানে কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে মুসলেকা দিয়ে তার কাজ হবে না, বা মুসলেকা দিয়েছে কিন্তু সে সেই অনুযায়ী কাজ করবে না, এরকম যদি মনে হয় তাহলে তাকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে তাকে গ্রেপ্তার করা যাবে। এবং এই আশঙ্কা থাকাকালীন সময় তাকে গ্রেপ্তার রাখা যাবে। তারপরে দেখেন, তারপরে আমরা চলে যাব 108 ধারাতে রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় প্রচারকারীকে মুসলেকার নির্দেশ। এখানে আপনার রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি এরকমের কোনো প্রচারণা চালায় বা কোনো কাজ করে, তাহলে তাকে উক্ত কাজ করা হতে বিরত থাকার জন্য মুসলেকা প্রদান করতে পারেন। এটার মেয়াদ হবে হচ্ছে 1 বছর। এটার মেয়াদ হবে 1 বছর। তারপর দেখেন 110 ধারাতে চলে যাব। এখানে অভ্যাসগত অপরাধীদের সদাচরণের জন্য মুসলেকা। এই যদি কোনো ব্যক্তি সে অভ্যাসগতভাবে যদি সে চোরা কারবারি হয়, অভ্যাসগত, 109 ধারা কি করে এটা? 109 ধারা। হ্যাঁ যাব, দেখেন, তাহলে যখন কোনো ব্যক্তি আপনার অভ্যাসগতভাবে দস্যু, চোরাই মাল গ্রহণকারী, তারপরে আপনার শান্তি ভঙ্গকারী, এরূপ বিপজ্জনক যে ব্যক্তির মুসলেকা দেওয়া অতীব জরুরি, সেই ক্ষেত্রে তাকে
1 বছরের জন্য, 1 বছরের মেয়াদের জন্য আপনার কি করবেন, তার মুচলেকা নিতে পারেন। এখানে দেখেন এই যে অভ্যাসগত অপরাধীদের সদাচরের জন্য মুচলেকার মেয়াদ হবে 3 বছর, মেয়াদ হবে 3 বছর। 6 ধারা আর হলো 10 ধারার মুচলেকার মেয়াদ হবে 3 বছর। হ্যাঁ, ভাই বলছি 106 আর 110 3 বছর। হ্যাঁ, 106 আর 110 হচ্ছে 3 বছর মেয়াদ। ঠিক আছে, 106 ধারা আর হচ্ছে 110 ধারার মুচলেকার মেয়াদ হবে 3 বছর। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এই 3 বছর আপনার অবশ্যই জামিনদার সহ হচ্ছে আপনার মুচলেকা দিতে হবে। জামিনদার ছাড়া কোনো মুচলেকা দেওয়া যাবে না। তারপরে দেখেন 109 ধারাতে বলতেছে ভোবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তিকে সদাচরণের জন্য মুচলেকা। এই যে ভোবঘুরে বা সন্দেহভাজন এই ধরনের ব্যক্তি হচ্ছে আদালত চত্বরে বা তার অন্যান্য যে কোনো জায়গা তার এরকমের আচরণ প্রতিফলিত হয় যে সে কোনো ব্যক্তি কোনো অপরাধ করবে বা করার মতো আপনার আচরণবিধি করতেছে, সেই ধরনের ব্যক্তিকে সন্দেহের বশবর্তী হয়ে তার মুচলেকা নেওয়া যায়, তার মুচলেকা নেওয়া যায়। দেখেন 107 ধারা, 108 ধারা, 109 ধারা মুচলেকার মেয়াদ হবে 1 বছর। 106 ধারা, 110 ধারা মুচলেকার মেয়াদ হবে 3 বছর। 110 ধারাতে জামিনদার সহ আপনার মুচলেকা প্রদান করতে হবে। এইগুলো মনে রাখবেন। দেখেন তারপর দেখেন 106 আর 108 ধারা আপনার বিনাশ্রম কারাদণ্ড। আর এই যে আপনার 106 আর 108 এটা হচ্ছে আপনার জামিনদার সহ এবং জামিনদার সারা হচ্ছে মুচলেকা দেওয়া যাবে। আর 109 ধারা আর 110 ধারা হচ্ছে অবশ্যই জামিনদার সহ সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডের ক্ষেত্রে বা এই ধরনের কোনো অপরাধের ক্ষেত্রে আপনার কি করা যাবে, মুচলেকা নেওয়া যাবে। কিন্তু 109 আর 10 হচ্ছে অবশ্যই জামিনদার সহ, 106 108 হচ্ছে জামিনদার সহ অথবা ছাড়া। তারপরে দেখেন আমরা চলে যাব হচ্ছে এর মাঝে একটা গ্যাপ দিয়ে আমরা চলে যাব 118 ধারাতে। এখানে দেখেন জামানত প্রদানের নির্দেশ। এটা শুধুমাত্র আপনার 118 ধারাতে এটা আপনার জামানত প্রদানের নির্দেশ, এটা হচ্ছে আপনার আদেশ দিতে পারেন। এখানে দেখেন যদি কোনো ম্যাজিস্ট্রেট আপনার 118 ধারাতে জামানত প্রদানের নির্দেশ দেয় তাহলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। তাহলে আমি কিন্তু বলেছিলাম যেখানে যেখানে আপিলের বিধান আছে সেটা সেটা মুখস্থ রাখবেন, আর যেখানে যেখানে রিভিশন সেটা মুখস্থ রাখা লাগবে না। তাহলে আপিলগুলো শুধু মুখস্থ রাখবেন, বাকি যতগুলো ক্ষেত্র আসবে অটোমেটিক ক্ষেত্রগুলোতে আপনার রিভিশন উত্তর করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 118 ধারার প্রতিকার হচ্ছে আপিল। তারপরে চলে যাবে 123 ধারা জামানত প্রদানের ব্যর্থতার ক্ষেত্রে বিধান। দেখেন যদি কোনো ব্যক্তি জামানত প্রদানে ব্যর্থ হয় তাহলে তার সর্বোচ্চ কারাদণ্ড হবে 3 বছর। তার সর্বোচ্চ কারাদণ্ড হবে 3 বছর, এটা বলা আছে 123 ধারাতে। এখন এই আদেশের বিরুদ্ধে হচ্ছে আপনি রিভিশন করতে পারবেন, এই 123 ধারার অধীনে আপিল করার সুযোগ নাই। তারপরে 124 ধারাতে জামানত
না দেওয়া সত্ত্বেই কারাবদ্ধ ব্যক্তির মুক্তি দেওয়ার ক্ষমতা। জেলা ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হলে আসামিকে জামানত না প্রদান করা সত্ত্বেও মুক্তি দিতে পারেন। কে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট। 124 এবং 25 ধারাতে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এই ধরনের ব্যক্তিদের আপনার মুক্তি দেওয়ার বিধান করা হয়েছে। তারপরে দেখেন এই 125 ধারাতে বলতেছে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মুচলেকা বাতিল। যখন মুচলেকা বাতিল হয়ে যাবে, জেলা ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে যে কোনো সময় মুচলেকা বাতিল করতে পারেন। মুচলেকা বাতিল করতে পারেন। তারপরে দেখেন 126 ধারাতে বলতেছে জামানতদারের অব্যাহতি। কোনো ব্যক্তি যিনি হচ্ছে জামিনদার হিসাবে ছিলেন, উক্ত ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের মাধ্যমে জামিনদার থেকে অব্যাহতি দিতে পারেন, বা কারো যদি অব্যাহতি প্রয়োজন হয় যে আমি অমুক ব্যক্তির জামিনদার হব না, তখন সেই ব্যক্তি হচ্ছে আপনার জেলা ম্যাজিস্ট্রেট আর হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এনাদের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে এই জামিনদার না হওয়ার জন্য বা জামিনদার হবে না বলে একটা আবেদনের মাধ্যমে জানাইলে তাকে জামিনদার থেকে অব্যাহতি দিতে পারেন। তাহলে আমরা দেখলাম যে 118 ধারাতে এই মুচলেকার আদেশ প্রদান করলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। বাকি অন্যান্য সকল ক্ষেত্রে রিভিশন করতে হবে। আর অন্যান্য যে আপনার 124, 125, 126 এই ধারাগুলো আপনার খুব বেশি পড়া না, একটা দুইটা করে পড়া, যেগুলো আমি মেনশন করলাম, যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলো পড়বেন। আর এর মাঝে গিয়ে 106 থেকে 110 ধারা পর্যন্ত সুন্দর করে একবার পড়বেন, একবার বা দুইবার মুখস্থ করবেন, ভালো করে মুখস্থ করবেন। এইখান থেকে একটা প্রশ্ন আপনারা পরীক্ষাতে কমন পাবেন এমসিকিউতে। রিটেনের কথা বলতে পারবো না, কিন্তু এমসিকিউতে একটা প্রশ্ন পরীক্ষাতে পাবেন। তারপরে দেখেন 127 ধারা, এখানে বলতেছে বেআইনি সমাবেশ। এখানে 3টা ধারা আছে গুরুত্বপূর্ণ। এই 3টা ধারা হচ্ছে আপনারা কি করবেন, সুন্দর করে টাইটেল মুখস্থ করবেন এবং কোন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট বা পুলিশ আপনার কোন ধরনের আদেশ দিবেন, শুধু এইটুকু মুখস্থ করবেন। সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ। বেআইনি সমাবেশ হতে সর্বনিম্ন কতজন ব্যক্তি প্রয়োজন হয়? সর্বনিম্ন 5 জন ব্যক্তি প্রয়োজন হয়। 5 বা ততোধিক ব্যক্তি কর্তৃক সংঘটিত কোনো সমাবেশ যদি জনস্বার্থ বা জনস্বার্থ পরিপন্থী হয়, তাহলে সেই ধরনের আপনার জনসমাবেশ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত অফিসার আপনার ভঙ্গ করার নির্দেশ দিতে পারেন। তাহলে এখানে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর থানার ভারপ্রাপ্ত অফিসার, থানার ভারপ্রাপ্ত অফিসার। তাহলে এই 2 জন ব্যক্তি হচ্ছে বেআইনি সমাবেশের আপনার কি করতে পারে, ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারেন। এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারেন কে। এখানে স্পষ্টভাবে বলা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর হচ্ছে থানার ভারপ্রাপ্ত অফিসার। সুতরাং এর মধ্যে আপনারা জেলা ম্যাজিস্ট্রেট কোনোভাবেই ঢুকাইতে পারবেন না। যদি কখনো প্রশ্ন আসে তাহলে আপনাদের জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা দিয়ে যদি একটা প্রশ্ন করে দেয়, তাহলে কিন্তু আপনারা কি করবেন, গুলায়ে যাবে। সুতরাং এখন থেকে হচ্ছে ভালো করে মনে রাখবেন এই প্রশ্নটা। তারপরে দেখেন বেসামরিক শক্তি প্রয়োগে ছত্রভঙ্গ। নির্দেশ অনুযায়ী যদি সমাবেশের সদস্যরা ছত্রভঙ্গ না হন, তাহলে তাদের ছত্রভঙ্গ করার জন্য থানার ভারপ্রাপ্ত অফিসার
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেসামরিক শক্তি প্রয়োগ করে কি করতে পারেন, তাদের ছত্রভঙ্গ করতে পারেন, গ্রেপ্তার করতে পারেন। তাহলে এখানেও কি বলা হচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানার ভারপ্রাপ্ত অফিসার। এখানে কোন ধরনের শক্তি প্রয়োগ করে, বেসামরিক শক্তি প্রয়োগ করে, নট সামরিক শক্তি। এটা বেসামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করার নির্দেশ দিবেন। তারপরে চলে যাবেন হচ্ছে 128 পড়লাম, তারপরে হচ্ছে 100 যাবেন, 29 যাবেন। এখানে বলতেছে সামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করুন। ছত্রভঙ্গের জন্য সামরিক শক্তি প্রয়োগ আপনার এই যে 127 এবং 128 ধারা অনুযায়ী যদি ছত্রভঙ্গ করা না যায়, ছত্রভঙ্গের আদেশ দেওয়া হয়েছে কিন্তু তারপরেও তারা ছত্রভঙ্গ হয়নি, সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে মহানগর এলাকার বাইরে, আর মহানগর এলাকায় যদি হয় তাহলে পুলিশ কমিশনার। এই তিনটা ধারার মধ্যে একটা কমন বিষয় আছে, সেটা কি বলেন তো? এই তিনটা ধারার মধ্যে একটা কমন একটা পাওয়ার আছে, কি পাওয়ার? নির্বাহী ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এই তিনটা ধারার আপনার ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার এক্সারসাইজ করতে পারে। এখন 27 আর হচ্ছে 28 ধারার ক্ষমতা থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার প্রয়োগ করতে পারেন। আর শুধুমাত্র 29 ধারা একটা জায়গা বলা আছে যে মহানগর এলাকার মধ্যে যদি হয় তাহলে পুলিশ কমিশনার। আপনারা একটু দেখেন যে একটা ল আপনাদের এমসিকিউ যদি মনে রাখতে হয় তাহলে কয়েকটা ধারা নিয়ে আপনাদের সুন্দর করে কম্পেয়ার করতে হয়, কম্পেয়ার করে তারপরে হচ্ছে সেটা মনে রাখতে হয়। এভাবে যদি সিস্টেম করে মনে রাখেন তাহলে দেখবেন যে আপনার এই সিআরপিসি পড়তে বা পড়া শেষ হওয়ার পরে রিভিশন দিতে টাইম লাগতেছে 1 ঘন্টা বা 2 ঘন্টা, আপনি ইজিলি উত্তর করতে পারতেছেন। যেটা উত্তর করতে পারতেছেন সেটা আর পুনরায় কিন্তু বারবার পড়ে সময় নষ্ট করার দরকার নাই। যেইটা আপনি পারবেন সেটাতে আপনার সময় ব্যয় করার কোনো দরকার নাই, একবার শুধু চোখ বুলাবেন। আর যেইটা আপনি পারবেন না বা বুঝতেছেন না সেটাতে একটু বেশি সময় দিবেন, যেহেতু আপনাদের মাঝে বা আপনাদের হাতে সময় আছে, সেহেতু আপনারা সেই সময়টা সেই জায়গা ব্যয় করবেন। তারপরে দেখেন 133 ধারাতে আমি চলে যাব। এখানে বলা হচ্ছে গণ উৎপাত সৃষ্টিকারী বস্তু অপসারণের জন্য শর্ত সাপেক্ষে নির্দেশ। এই নুইসেন্সের যে ঘটনা বা ফ্যাক্ট বা ইস্যু, এটা হচ্ছে আপনার মহানগর এলাকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি কোনো ব্যক্তি নুইসেন্স করে বা আপনার গণ উৎপাত সৃষ্টি করে তাহলে সেই ব্যক্তিকে আপনার এই যে আপনার কোনো পথ, নদী, নালা, খাল, প্রকাশ্য স্থানে যদি উৎপাত সৃষ্টি করে তাহলে সেইটা অপসারণের জন্য আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করতে পারেন। এই নুইসেন্স রিলেটেড যদি কোনো মামলা আপনি করতে চান তাহলে কার অনুমতি প্রয়োজন বলেন তো? কেউ বলতে পারবেন? নুইসেন্স রিলেটেড যদি আপনি মামলা করতে চান, নুইসেন্সের মামলা করতে চান, তাহলে একজনের অনুমতি প্রয়োজন। সে কে?
কমিশনার। আর কেউ? জেলা ম্যাজিস্ট্রেট ভাই। আর কেউ? না দেখে চিন্তা করে বলবেন, আবার চ্যাট জিপিটিতে যায়েন না। আমি এই প্রশ্নের উত্তর না নিয়ে আমি এখান থেকে যাব না। আপনারা একজন একজন করে বলতেই থাকবেন, চিন্তা করেন আর বলেন। বলতে থাকেন, বলতে থাকেন। স্যার জেলা প্রশাসক। হ্যাঁ, আর কেউ? যখন রাইট অ্যান্সার আমি পেয়ে যাব তখন আমি ওইখানে আর পরবর্তীতে আর প্রশ্ন করব না। হ্যাঁ, আর কেউ? প্রশ্নটা আবার একটু বলেন। এই যে প্রশ্নটা আবার বলেন একটু। গণ উৎপাত সৃষ্টিকারী বিষয় বা নুইসেন্সের যদি মামলা করতে হয়, তাহলে একজন ব্যক্তির অনুমতি প্রয়োজন হয়। সেই ব্যক্তি কে? বা একটা প্রদেশে অধিষ্ঠিত আছে, সেই ব্যক্তির অনুমতি প্রয়োজন, সে কে? তার সরকার। গভর্নর। রাষ্ট্রপতি। মুক্তা বলে সরকার, আয়ন বলে গভর্নর। আচ্ছা, তারপরে লতিফ ভাই বলেন। আচ্ছা, আমার মনে হয় যে আমি বলে দিই, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল, ওনার অনুমতি ছাড়া এই নুইসেন্সের মামলা করা যায় না, ওনার লিখিত অনুমতি প্রয়োজন হয়। হ্যাঁ, দেখেন, এটা হচ্ছে আপনার, তাহলে কে আদেশ দিতে পারেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। আর যদি এই যে নুইসেন্সের যে বিষয়গুলো আছে এগুলো মহানগর এলাকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারপরে দেখেন, আমরা চলে যাব হচ্ছে 142 ধারাতে। এখানে বলতেছে ইনজাংশন পেন্ডিং ইনজুরি, অনুসন্ধান হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা। ইনজাংশন পেন্ডিং ইনকোয়ারি, ইনজাংশন পেন্ডিং ইনকোয়ারি, অনুসন্ধান হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা। এই যে দেখেন, এই 142 ধারার টাইটেলটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে পড়ে রাখবেন, খুব সুন্দর করে মনোযোগ সহকারে পড়ে রাখবেন। এই 142 ধারার টাইটেলটা আপনাদের ইংরেজি টাইটেলটা পরীক্ষাতে আসবে এবং বলবে এটা কত ধারাতে বলা আছে। তারপরে চলে যাব 144 ধারা, জরুরি পরিস্থিতিতে কোনো কার্য হতে বিরত থাকার নির্দেশ। এই যে আমরা জানি যে 12 ফেব্রুয়ারি বাংলাদেশের 13দশ জাতীয় সংসদ নির্বাচন হবে, এর মধ্যেই দেখবেন হুটহাট করে যেখানে সেখানে 144 ধারা জারি করে দিবে। ইভেন পরীক্ষা, নির্বাচনের মিনিমাম 3 দিন আগে বা 2 দিন আগে, আপনার 72 ঘন্টা আগে থেকে বাংলাদেশের প্রত্যেকটা স্থানে 144 ধারা জারি থাকবে। কেন জারি থাকবে? যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, এই জন্য 144 ধারা জারি থাকবেন। 144 ধারা কি? 144 ধারা হচ্ছে মুভমেন্টকে লিমিটের মধ্যে নিয়ে আসা। সাধারণ যে পাবলিক আছে, সাধারণ যে জনগণ আছে, তাদের মুভমেন্টটা সংক্ষিপ্ত করে দেওয়া। দেখেন, মোট হচ্ছে কয়টা ক্ষেত্রে হচ্ছে আপনার এই 144 ধারা জারি করতে পারেন, সেটা হচ্ছে এক এক করে আমি বলি। এই 144 ধারার কোন কোন ক্ষেত্রে 144 ধারা জারি করতে পারে এইগুলো একটু মুখস্থ রাখবেন। আইনানুগ কোনো ব্যক্তি কোনো বাধা বিরক্তি বা ভয়ের আশঙ্কা করিলে, মনুষ্য জীবন স্বাস্থ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হলে, যে ক্ষেত্রে দাঙ্গা হাঙ্গামা মারামারি আশঙ্কা থাকে, যেটি গণ উৎপাত সৃষ্টি করে, পরিস্থিতি যদি খুবই আপনার লাজুক হয়ে থাকে,
যে ক্ষেত্রে আপনার আশু প্রতিকার প্রয়োজন এবং দ্রুত স্টেপ নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে এই 144 ধারা জারি করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন একটা জিনিস মনে রাখবেন যে এই আপনাদের 90 ধারার পর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের মোটামুটি ভালো একটা ক্ষমতা দিয়ে দিয়েছে। 154 ধারা পর্যন্ত, এই 90 ধারা থেকে 154 ধারার মাঝে যে ধারাগুলো আছে এই ধারাগুলোর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের মোটামুটি ভালো একটা ক্ষমতা তারা দিয়ে দিয়েছে, ভালো একটা ক্ষমতা তাদের আছে। দেখেন এই 144 ধারা সর্বোচ্চ 2 মাস জারি করা যায়, বা 144 ধারা সর্বোচ্চ আপনার বলবৎ থাকবে হচ্ছে 2 মাস, মানে 60 দিন। তবে সরকার যদি উপযুক্ত মনে করে তাহলে সময় বাড়াইতে পারে। দেখেন যদি কোনো ব্যক্তি এই 144 ধারার আদেশ যদি আপনার অমান্য করে তাহলে তার কারাদণ্ড হবে 1 মাস কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা। এই কথাটা বলা আছে দণ্ডবিধির 188 ধারাতে। একশো 144 ধারা যদি এই জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট জারি করেন, যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয় তাহলে সে কি করবেন, দায়রা জজের নিকট রিভিশন করবেন। আমি কিন্তু আপনাদের বলেছি যে কতকগুলো ক্ষেত্রে খুবই লিমিটেড সেক্টরে আপনার আপিলের বিধান আছে ফৌজদারি কার্যবিধিতে, আর বাদবাকি সকল ক্ষেত্রে হচ্ছে আপনার রিভিশন করতে হবে। সুতরাং আপনাদের কিন্তু শুধুমাত্র আপিল যেখানে যেখানে সেটা মুখস্থ রাখবেন। তারপরে দেখেন এই 144 ধারা ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, সেক্ষেত্রে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হলে উক্ত আদেশ যে কোনো সময় প্রত্যাহার করে নিতে পারেন। 144 ধারা এরকমের না যে জারি করার পরে আপনার অটোমেটিক 2 মাস রাখতেই হবে। এটা ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয় তাহলে ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টির উপর এটা হচ্ছে কি হইতে পারে, প্রত্যাহার করে নিতে পারে। সেটা 2 দিন থাকতে পারে, 1 দিন থাকতে পারে, 1 ঘন্টাও থাকতে পারে। এই 144 ধারা মহানগর এলাকায় জারি করেন হচ্ছে পুলিশ কমিশনার। মহানগর এলাকায় আপনার 144 ধারা জারি করেন পুলিশ কমিশনার। এই 144 ধারা যে পুলিশ কমিশনার জারি করেন, আমাদের সেশনটা মনে হয় এখনই শেষ হয়ে যাবে, ঠিক আছে? শেষ হওয়ার সাথে সাথে আমি আবার লিঙ্ক দিব, আপনারা দ্রুত আবার আসবেন। যদি আমাদের 10 মিনিট ওয়েট করে, আমি 10 মিনিট ওয়েট করে আবার লিঙ্ক দিব, ঠিক আছে? আপনারা যতজন আছেন প্রত্যেকেই ক্লাসে আসবেন, একজনও মিস দিবেন না। হ্যাঁ, মহানগর এলাকায় হচ্ছে পুলিশ কমিশনার হচ্ছে আপনার 144 ধারা জারি করতে পারেন। এখন এই পুলিশ কমিশনারের এই ক্ষমতা দেওয়া আছে কোন আইন অনুযায়ী?